ক্লাস 9-এর সকলকে স্বাগত আজকে আমাদের ক্লাসে। আজকে আমরা পড়ব স্থিতিস্থাপকতা। প্রথম দেখো, আমি একটা রাবারের বল এখানে এঁকেছি। এই রাবারের বলের উপরে এই যে অ্যারো দেওয়া হয়েছে ভেতরের দিকে, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে। করা হলে কি হবে? রাবারের বলের আকৃতি এবং আয়তন জনিত কিছুটা পরিবর্তন ঘটবে। তারপরে এই বাহ্যিক বলকে অপসারণ করে নেওয়া হলো, অর্থাৎ তুমি দুপাশ থেকে দুই হাতে চেপে রাবারের বলটাকে রেখেছিলে, এরপর তুমি দুটো হাতের বল সরিয়ে নিলে। তখন কি হবে না, রাবারের বলটা আগের যে আকৃতি এবং আকার সেটা ফেরত পেয়ে গেল। এই যে বস্তু বা পদার্থের যে আগের অবস্থায় ফিরে আসবার ধর্ম, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এখানে ব্যাপারটা কি ঘটে না, বাইরে থেকে যখন বল প্রয়োগ করা হচ্ছে তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বস্তুর মধ্যেও একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল জন্ম নেয়। তার ফলে যখন বাহ্যিক বল অপসারিত হয়ে যায় তখন ওই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সাহায্যে বস্তু আবার আগের যে আকার এবং আকৃতি সেটা, এবং কিছু ক্ষেত্রে আয়তনও, সেটা ফেরত পেয়ে যায়। এই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। স্থিতিস্থাপকতা ধর্মটা সাধারণত কোনো বস্তুর হয় না, পদার্থের হয়। যেমন এই রাবারের বলটার কথা যে বলছি, এখানে স্থিতিস্থাপকতা হচ্ছে রাবারের, বলটার নয়। এবার স্থিতিস্থাপকতা যে যে বস্তুর মধ্যে রয়েছে সেই অনুযায়ী বস্তুকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। আমি এখানে একটা চার্ট করে রেখেছি, সেটা দেখো একটু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ নমনীয় বস্তু এবং পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি? মানে বাহ্যিক বল যদি অপসারিত হয়ে যায়, অর্থাৎ প্রথমে বাহ্যিক বল দেওয়া হচ্ছিল, তারপরে সেটা অপসারিত হয়ে গেলে কি হচ্ছিল, পূর্বের আকার বা আয়তন পূর্ণরূপে যদি ফেরত পায় তাহলে সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণরূপে ফেরত। নেক্সট আমরা আসছি পূর্ণ নমনীয়। পূর্ণ নমনীয় কি হবে? যে বাহ্যিক বল অপসারিত করবার পরে পূর্বের আকার বা আয়তন ফেরত পেল না, তাহলে সেই বস্তুকে আমরা বলবো পূর্ণ নমনীয়। আর রইল পূর্ণ দৃঢ়। পূর্ণ দৃঢ় অর্থাৎ বাহ্যিক বল অপসারিত হওয়ার পরে আকার বা আকৃতির কোনো রকম পরিবর্তনই ঘটলো না, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করবার পরেও আকার বা আকৃতির কোনো রকম পরিবর্তন হলো না, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ়। সাধারণভাবে আমরা যে কোনো বস্তু নিয়ে যখন কাজ করি সেটা আংশিক স্থিতিস্থাপক হয়। আংশিক স্থিতিস্থাপক অর্থাৎ বাহ্যিক বল অপসারিত হওয়ার পরেও তার পূর্বের আকার বা আকৃতি পূর্ণরূপে হয়তো ফেরত পাওয়া যায় না, তার মধ্যে কিছুটা বিকৃতি থাকে, কিন্তু অনেকটাই আবার ফেরত পাওয়া যায়। সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক। এবার আমরা আসি স্থিতিস্থাপকতা কার কার উপর নির্ভর করে। প্রথম আমরা উষ্ণতার কথা বলি। উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? স্থিতিস্থাপকতা কমবে। দ্বিতীয়, কোনো কারণে যদি কোনো বস্তুকে বারবার বিকৃত করা হয় তাহলে স্থিতিস্থাপকতা কমবে। তৃতীয়, কোনো অপদ্রব্য যদি কোনো বস্তুর মধ্যে মেশানো হয় তাহলেও স্থিতিস্থাপকতার পরিবর্তন হবে। এবার এটা বলছি না যে কমবে কি বাড়বে, সেটা অপদ্রব্যের উপর নির্ভর করবে, সেটা স্থিতিস্থাপকতা কি জাতীয় হবে। অর্থাৎ দুটোই হতে পারে, স্থিতিস্থাপকতা পরিবর্তিত হবে। এবার এই যে এতগুলো ঘটনা দেখা গেল, তাতে দুটো জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে যে বস্তুর উপরে বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, বাহ্যিক বল, এবং তার ফলে বস্তুর আকারের এবং আয়তনের কিছু ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটছে। এই দুটো বিশেষ রাশি দ্বারা আমরা এক্ষেত্রে
পরিচয় করাবো। তার মধ্যে একটা হচ্ছে পীড়ন। পীড়ন কি না, সাম্যাবস্থায় অর্থাৎ বস্তুটি যখন সাম্যাবস্থায় রয়েছে, সাম্যাবস্থায় কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারাই আমরা এটা মাপতে পারি, যেহেতু আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলটা বাহ্যিক বলের সমান হয়, সেই কারণে একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল, লম্বভাবে প্রযুক্ত যে বল, সেটাকে আমরা বলছি পীড়ন। তাহলে পীড়ন সমান হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এটাকে আমরা এরকম ভাবে দেখাতে পারি, পীড়নকে যদি আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে প্রযুক্ত বলকে যদি এফ দিয়ে ডিনোট করি আর ক্ষেত্রফল যদি এ দিয়ে ডিনোট করি, তাহলে স্মল এফ ইজ ইকুয়াল টু এফ বাই এ। একক কি হবে? সিজিএস পদ্ধতিতে একক, এফ এর একক ডাইন, এর একক হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার, তার মানে ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। এসআইতে কি হবে? এফ এর একক হচ্ছে নিউটন, এরিয়া ক্ষেত্রফলের একক হচ্ছে স্কোয়ার মিটার, তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা হলো একক। মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে বলের মাত্রা, নিচে ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, তাহলে কি এলো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। নেক্সট আসছি, এই বল প্রয়োগের ফলে বস্তুতে যে আকার এবং আকৃতিগত বা আয়তনগত পরিবর্তন হচ্ছে তাতে। এই রাশিটির নাম হচ্ছে বিকৃতি। বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির কোনো পরিবর্তন ঘটে, তাহলে সেই মাত্রাগত পরিবর্তনকে আমরা বলবো বিকৃতি। কিসের কিসের পরিবর্তন বললাম? যদি দৈর্ঘ্য, আয়তন কিংবা আকৃতির পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেই পরিবর্তনের মাত্রাগত যে সাংখ্যমান, সেটাকে বলবো বিকৃতি। এই মাত্রাগত পরিবর্তনের মানে কি? মানে প্রাথমিক মান কত ছিল, আমি দৈর্ঘ্য বা আয়তন বা আকৃতি যেটাই বলি না কেন, প্রাথমিক মান যা ছিল তার তুলনায় কতটা পরিবর্তন হয়েছে, সেইটা আমরা আনুপাতিকভাবে যে প্রকাশ করি, সেটা হচ্ছে বিকৃতির পরিমাপ। আমি এখানে লিখতে পারি, যদি দৈর্ঘ্যের বিকৃতি আমি দেখি, তাহলে সেটাকে আমি লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবার যেহেতু 3 ধরনের বিকৃতির কথা আমরা মূলত এখানে বলছি, একটা দৈর্ঘ্যের বিকৃতি, একটা আয়তনের বিকৃতি এবং একটা আকৃতিগত বিকৃতি, এই 3টে বিকৃতিরই 3 রকম নাম হওয়া উচিত। দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য আমি যে রাশিকে প্রকাশ করছি, সেটি হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা সমান অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তনগত বিকৃতি কি হবে? আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আমি আকৃতিগত পরিবর্তনটা এখানে বলছি না, কারণ এটা দেখাতে পারলে সব থেকে ভালো হতো, সেটা দেখাতে পারছি না বলে বলছি না। সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতির মধ্যে আকৃতিগত পরিবর্তনের দিকটা বলা যায়। যাই হোক, এই হলো মোটামুটি বিকৃতির একটা ধারণা।
যেখানে প্রাথমিক মানের তুলনায় কতটা মাত্রাগত পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আমরা বিচার করব বিকৃতির পরিমাপ। আসছি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা আমরা একটা বস্তুর ক্ষেত্রে বিচার করতে পারি এইভাবে যে প্রত্যেকটা বস্তু তার উপরে যখন বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, ক্রমশ ধরো বাড়ানো হচ্ছে, একটু করে বাড়ানো হচ্ছে, তার ফলে তার আকৃতিগত যে পরিবর্তন সেটাও একটু একটু করে হচ্ছে, আবার বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পরে সেটা আবার আগের আকৃতিতে ফেরত আসছে। এই ঘটনাটা ঘটতে থাকে বেশ একটা নির্দিষ্ট বাহ্যিক বলের মান পর্যন্ত। কিন্তু বাহ্যিক বলের মান যদি ওই সীমা অতিক্রম করে যায়, তখন বাহ্যিক বল সরিয়ে নেওয়ার পরেও দেখা যায় যে ওই বস্তু আর পূর্বের আকার বা আকৃতি ফিরে পাচ্ছে না, ওর মধ্যে একটা স্থায়ী বিকৃতি তৈরি হচ্ছে। এই যত পর্যন্ত প্রযুক্ত বলের যে ঊর্ধ্বসীমা, যত পর্যন্ত বস্তু একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করছে, সেটাকেই বলা হচ্ছে, সেই সীমাটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ বস্তু এক্ষেত্রে ওই স্থিতিস্থাপক সীমা পর্যন্ত যে বাহ্যিক বল অর্থাৎ কিনা পীড়ন যেটা তার উপরে প্রয়োগ করা হচ্ছে, সেইটা সে সহ্য করতে পারছে। তারপরে সে তার ফলে পীড়ন আরও যদি বাড়ানো হয়, তার একটা স্থায়ী বিকৃতি ঘটে যাচ্ছে। আমরা এই স্থিতিস্থাপক সীমার কথাটা বললাম কারণ এখানে একটা ধারণার প্রয়োজন, কারণ আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে হুকের সূত্র। বিজ্ঞানী হুক বিকৃতি এবং পীড়নকে একটা সূত্রের দ্বারা বেঁধেছিলেন। তিনি বলেছিলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যত পীড়ন বৃদ্ধি করা হবে, বিকৃতিও বৃদ্ধি পাবে। অর্থাৎ পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে আমরা এখানে সেই আমাদের আগের মতো পীড়ন সমান যদি আনি, তাহলে এখানে আমরা কি আনবো, একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। যেহেতু সমানুপাতিক চিহ্নটাকে আমি সমান চিহ্ন দিয়ে রিপ্লেস করেছি, সুতরাং পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের যে আয়তন বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি বা আকৃতিগত যে কৃন্তন বিকৃতি হচ্ছে, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধ্রুবকের যে নেচার বা ধর্ম সমস্তটা আলাদা আলাদা হয়। যেমন আমরা যদি এখন অনুদৈর্ঘ্য বিকৃতির কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ধ্রুবকটা কাজে আসবে সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। বিজ্ঞানী ইয়ং এর নামে এটা করা হয়েছিল। এটাকে আমরা বলি ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, পীড়ন, অর্থাৎ যেহেতু অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা করছি, তাহলে আমরা এখানে লিখতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা একটু ছবি এঁকে আমি বলছি। ধরো এখানে একটা তার ঝোলানো আছে, এই তারের প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এইবার এর নিচে একটা ওজন ঝোলানো হলো, সেই ওজনটা আমি ধরে নিচ্ছি ডাব্লিউ, এবং এই ওজনের এই বস্তুটার ওজন ডাব্লিউ এবং ভর হচ্ছে এম, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। এবার এইটা ঝোলানোর ফলে এটা একটু নিচের দিকে এর সরণ ঘটবে, অর্থাৎ এটা একটু দৈর্ঘ্যে বাড়বে, ধরলাম আমি সেটা হলো ডেল্টা এল। এটা যখন নিচের দিকে একটুখানি বেড়ে যাবে, আমি ধরে নিচ্ছি এইখানে
এটা বেড়ে গেল, তার মানে এইটুকু হচ্ছে ডেল্টা এল। তাহলে এবার অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? ডাব্লিউ হচ্ছে এখানে ওজন, ওজন মানে একটা বল, তাহলে ডাব্লিউ বাই এ, এ হচ্ছে এখানে তারের ক্রস সেকশন অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর অনুদৈর্ঘ্য বিকৃতির সমান কি হবে? ডেল্টা এল অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক আমরা কিভাবে লিখতে পারি? ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ ডাব্লিউ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। ডাব্লিউ মানে কি? এম ইন্টু জি বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই ডেল্টা এল। এবার এখানে একটা জিনিস একটুখানি খেয়াল করো, ওয়াই অর্থাৎ ইয়ং গুণাঙ্কের যে একক সেটা সবসময় হবে পীড়নের একক, কেননা বিকৃতির কোনো একক, বিকৃতি যেহেতু একটা আনুপাতিক রাশি, মাত্রাগতভাবে এটাকে অনুপাতের সাহায্যে প্রকাশ করা হচ্ছে, তাই এটার কোনো একক নেই। তাই পীড়নের যা একক, স্থিতিস্থাপক গুণাঙ্ক যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কেরও সে একই একক হবে। এক্ষেত্রে ইয়ং গুণাঙ্কেরও একই একক, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আমরা এর আগে যেরকম বলেছিলাম যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে ইয়ং গুণাঙ্কের একক। ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে দৈর্ঘ্যের একটা পরিবর্তন ঘটছে। এবার তরল বা গ্যাসের দৈর্ঘ্যের কোনো ধারণা আমরা করতে পারি না, কারণ জানি যে তরল বা গ্যাসের শুধুমাত্র আয়তন হয়, আর গ্যাসের তো আয়তনটাও ফিক্স নয়। সুতরাং সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের কোনো মাত্রাগত ধারণা ওই দুটো পদার্থের ক্ষেত্রে কখনোই চাপাতে পারবো না। সুতরাং এই ইয়ং গুণাঙ্কের ধারণাটা কখনোই তরল বা গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। আমরা আরেকটা ছোট্ট জিনিস এখানে করে নেব।